একটু ভাবো তো যে বরফ কি পারে পাহাড়কে ক্ষয় করে পৃথিবীর ভূমির রূপ পাল্টাতে, রূপ বদলাতে, ভূমির অন্য কোনো রূপ সৃষ্টি করতে? তবে হ্যাঁ পারে। হিমবাহ বা বরফ গলে গিয়ে পাহাড়কে ক্ষয় করে ভূমির অন্য রূপ সৃষ্টি করতে পারে। এই ক্লাসে আমরা এটাই আজকে শিখবো বা পড়বো। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ নিউ ক্লাস। ইন দিস ক্লাস উই উইল ডিসকাস জিওগ্রাফি। টপিক হচ্ছে কি যে হিমবাহ বা বরফ কিভাবে ভূমির রূপ সৃষ্টি করে, হিমবাহ ও তার দ্বারা সৃষ্টি ভূমিরূপ। হিমবাহর দ্বারা কিভাবে ভূমিরূপ সৃষ্টি হয় সেটা আমরা আজকে সহজ ভাষায় বিস্তারিত জানবো অল্প সময়ের মধ্যে। প্রথমত হচ্ছে কি হিমবাহ কি? হিমবাহ কি এর উত্তর হচ্ছে হিমবাহ হচ্ছে বিশাল আকারের বরফ, বিশাল আকারের জমাট বাঁধা বরফ, প্রকাণ্ড আকারে জমাট বাঁধা বরফ, যা উপরে থাকে, পাহাড়ের উপরে হিমবাহে থাকে, যেটাকে বলে কি, যেটা থাকে গ্লেসিয়ার্সে, অর্থাৎ পাহাড়ের সব থেকে টপে, পাহাড়ের চূড়াতে এই হিমবাহ জমাট বেঁধে থাকে। বিশাল আকারের বরফের জমাটটাকে বলে হিমবাহ। এবার এই হিমবাহ যখন গলে তখন নিচের দিকে গললে কি হবে, জল হবে, বা হিমবাহ যখন নিচের দিকে ঢালুর দিকে ধেয়ে আসে তখন কিন্তু আশেপাশে যা কিছু থাকে, পাথর, শিলা, মাটি ক্ষয় করে নিয়ে আসে, যার ফলে ভূমির অন্য রূপ সৃষ্টি হয়। তার জন্যই বলছে যে হিমবাহ ও তার দ্বারা সৃষ্ট ভূমিরূপ। ঠিক আছে, তাহলে এর উত্তর হয়ে গেল যে হ্যাঁ, বরফ গলে গিয়ে পাহাড়কে ক্ষয় করে ভূমির রূপ চেঞ্জ করতে পারে। তাহলে আমরা জেনে নিলাম হিমবাহ কি। তারপর হচ্ছে কি যে হিমবাহ কয় প্রকার? সাধারণত হিমবাহ দুই প্রকার। একটা হচ্ছে পার্বত্য হিমবাহ, একটা হচ্ছে মহাদেশীয় হিমবাহ। পার্বত্য হিমবাহ বলতে যেটা পাহাড়ের উপরে টপ পিকে যেটা থাকে, যে প্রকাণ্ড বরফের জমাট থাকে, সেটাকে বলে পার্বত্য পার্বত্য হিমবাহ। আর মহাদেশীয় হিমবাহ বলতে যেখানে সূর্যের আলো কম পৌঁছায় এবং যেখানে প্রচুর ঠান্ডা, সেখানে হিমবাহ জমাট থাকে। সময় মতো সেটা মেল্ট হয়ে গলে গিয়ে আবার সমুদ্রের জলের সাথে বা নদীর জলের সাথে গড়িয়ে যায়। এই যে হিমবাহ ওপর থেকে গড়িয়ে আসে, পাহাড় থেকে যখন গড়িয়ে আসে, এটাকে প্রকৃতি বরফের নদীও বলে। যেমন নদী রূপে আসে, নদী রূপে পাহাড় উপর থেকে ধসে আসে বা খসে আসে নিচের দিকে। যেমন জলের ধর্ম হচ্ছে কি, জলের ধর্ম হচ্ছে নিচের দিকে গড়িয়ে যাওয়া। এর ক্লাসের আগে আমরা পড়েছিলাম কি যে নদীর ক্ষয়ের দ্বারা। তো নদীর কাজ কি পড়েছিলাম? নদীর কাজ তিনটে পড়েছিলাম, একটা হচ্ছে বহন করা, একটা ক্ষয় করা এবং একটা সঞ্চয় করা। তাহলে সেম সেম ক্যাটাগরিতে এখানে রয়েছে হিমবাহের ক্ষয়ের দ্বারা ভূমির সৃষ্টি রূপ। ঠিক আছে, তারপরে হচ্ছে কি যে হিমবাহ দ্বারা কিভাবে ভূমিরূপ সৃষ্টি হয়। এই যে হিমবাহ যখন উপর থেকে গড়িয়ে আসলো, হিমবাহ যখন মেল্ট হয়ে বা হিট হয়ে গরম হয়ে যখন সেটা ধসে আসলো, হিমবাহ বরফই ধসে আসুক বা বরফের জল ধসে আসুক, যখন সেটা ধয়ে আসলো, তো শিলা, মাটি এই সমস্ত কিছুকে ক্ষয় করে সঙ্গে নিয়ে আসলো, সমস্ত কিছুকে ক্ষয় করে বইয়ে সাথে করে নিয়ে আসলো এবং এসে এক জায়গাতে সঞ্চয় করলো। এই যে ক্ষয় করে নিয়ে আসলো, ক্ষয় করার ফলে কিন্তু ভূমির রূপটা পরিবর্তন হচ্ছে। তার জন্য বলছে কি যে হিমবাহর দ্বারা ভূমি সৃষ্টি রূপ। তাহলে হিমবাহ ক্ষয় কাজ, যে হিমবাহ যে ক্ষয় করলো, যখন গড়িয়ে আসলো তখন ক্ষয় করে শিলা এবং মাটিকে ক্ষয় করে নিয়ে আসলো, তারপরে কি কি ভূমিরূপ সৃষ্টি হলো? একটা হচ্ছে সার্ক, একটা হচ্ছে ইউ আকৃতির উপত্যকা এবং একটা হচ্ছে হ্যাঙ্গিং ভ্যালি। সার্কটা কি? সার্কটা হচ্ছে পাহাড়ের উপরে বাটির মতো গর্ত হয়ে যাওয়া, পাহাড়ের উপরে মাটির মতো গর্ত হয়ে যাওয়া আকৃতি, বা বাটির মতো যেখানে গর্ত হয়ে যায়, গর্তের আকৃতি দেখা যায়, সেটাকে বলে সার্ক। এবং ইউ আকৃতির উপত্যকা কি? নদী যখন ক্ষয় হয়ে নদী যখন বয়ে যেত তখন আমরা পড়েছিলাম কি ভি আকৃতির উপত্যকা তৈরি করছে নদী। নদী এক স্থান থেকে অন্য স্থান বয়ে যাচ্ছে, যখন বয়ে যাচ্ছে আশেপাশের সমস্ত মাটি বা শিলাকে ক্ষয় করে নিয়ে গিয়ে ভি আকৃতির উপত্যকা তৈরি করে, আমরা এর আগে পড়েছিলাম। কিন্তু এই যে হিমবাহ রয়েছে, হিমবাহ কিন্তু ইউ আকৃতির উপত্যকা তৈরি করে। এবার হ্যাঙ্গিং ভ্যালি বলতে আসল উপত্যকার পাশে একটি ঝুলন্ত উপত্যকা সৃষ্টি করে। এই বরফ গলা বা হিমবাহ বা বরফ কি করে, একটি আসল উপত্যকার পাশে কিন্তু হ্যাঙ্গিং একটা ঝুলন্ত উপত্যকা তৈরি করে যায় ক্ষয়ের ফলে। কিসের ক্ষয়? হিমবাহ ক্ষয় করে নিয়ে যায়, তার ফলে। হিমবাহ যখন বয়ে যায় তখন আশেপাশের শিলা বা মাটিকে ক্ষয় করে ভূমির আকৃতি পরিবর্তন করে নিয়ে যায়, তখন এই তিন ধরনের ভূমির আকৃতি তৈরি হয়। একটা হচ্ছে সার্ক, একটা হচ্ছে ইউ আকৃতির উপত্যকা, একটা হচ্ছে হ্যাঙ্গিং ভ্যালি। এবার হচ্ছে কি যে এই যে সঞ্চয় যখন হলো, ক্ষয় তো করে নিয়ে আসলো, ঠিক আছে বুঝলাম যে হিমবাহ যখন বয়ে আসলো তখন
আশেপাশে যা ছিল সবকিছু ক্ষয় করে নিয়ে আসলো। ক্ষয় করে নিয়ে এসে কোথায় যাবে? কোনো এক জায়গাতে এসে তো সেই চলমান যে হিমবাহ সেটা তো থামবে। যেখানে সমতল ঢালু থাকবে না সেখানে তো থামবে। তাহলে এই যে সঙ্গে সবকিছু ক্ষয় করে নিয়ে আসলো, সমস্ত কিছু ক্ষয় করে নিয়ে আসার যে সঞ্চয় করলো এক জায়গাতে, তো এক তো ক্ষয় করে নিয়ে আসলো, যেখানে ক্ষয় করে নিয়ে আসলো আমরা এখানে একটা ড্র করে বুঝে নিই, যে ধরে নিলাম এটা একটা পার্বত্য, ঠিক আছে? হিমবাহ, এগুলোতে হিমবাহ রয়েছে, হিমবাহ গড়িয়ে এদিক দিয়ে আসলো। তো আশেপাশে যা ছিল সবকিছু গড়িয়ে নিয়ে আসলো, তো এই যে এখানে এই যে ক্ষয় করলো এগুলা, আশেপাশে ক্ষয় করলো, এখানে একটি রূপ ধারণ করলো। এবার ক্ষয় করে যে বইয়ে আসলো, বইয়ে এসে যে জায়গাটাতে সঞ্চয় হলো কিগুলা, এই যে শিলা ক্ষয় হয়েছিল, পাথর ক্ষয় হয়েছিল, এবং সঙ্গে মাটি ক্ষয় হয়ে যে এখানে যে এসে সঞ্চয় হলো, এখানে যে এসে স্টপ হলো, সঞ্চয় হলো, তার মানে এখানেরও ভূমির পরিবর্তন করলো। তাহলে এই যে সঞ্চয় কার্যের ফলে, হিমবাহের সঞ্চয় কার্যের ফলে কি কি ভূমিরূপ সৃষ্টি হয়? সঞ্চয় জাত ভূমিরূপ কি? একটা হচ্ছে মোরেন, একটা হচ্ছে রামলিন, এবং একটা হচ্ছে এস্কার। এই তিন ধরনের ভূমি সৃষ্টি হয় কিসের কারণে? এই যে হিমবাহ ক্ষয় করে জিনিস নিয়ে এসে যে সঞ্চয় করলো, এই সঞ্চয়ের ফলে এই তিন ধরনের ভূমিরূপ সৃষ্টি হয়। একটা হচ্ছে কি মোরেন, একটা হচ্ছে ড্রামলিন, একটা হচ্ছে এস্কার। এবং ভূমি যে ক্ষয় করে নিয়ে গেল হিমবাহ ভূমিকে বা পাথরকে, এই ক্ষয় করে নিয়ে যাওয়ার ফলে এই তিনটি ভূমিরূপ সৃষ্টি হলো। একটা হলো সার্ক, একটা ইউ আকৃতির উপত্যকা, এবং একটি হচ্ছে ঝুলন্ত উপত্যকা। তাহলে আমরা সেই প্রশ্নের উত্তর পেয়ে গেলাম এবং স্পষ্ট হয়ে গেলাম যে হ্যাঁ, হিমবাহর দ্বারাও কিন্তু ভূমির রূপ পরিবর্তন হয়। যেমন এর আগের ক্লাসে আমরা পড়েছিলাম যে নদীর বহনের কারণে, নদীর ক্ষয়ের কারণে, নদীর সঞ্চয়ের কারণে, বা নদী দ্বারা ভূমির রূপের গঠন এবং নতুন রূপের ধারণ। ক্লাসে আমরা পড়ে নিলাম কি হিমবাহের দ্বারা বা বরফের দ্বারা ভূমি কিভাবে ক্ষয় হয়ে এক ধরনের ভূমি রূপ সৃষ্টি করে, এবং সঞ্চয় হয়ে আরেক ধরনের ভূমির সৃষ্টি করে, ভূমিরূপের সৃষ্টি করে। আজকে ক্লাস এখান পর্যন্তই। তোমরা এটাকে ভালো করে আয়ত্ত করো, মেমোরাইজ করো, এবং তোমাদের কাজে এটা আসবেই। মাধ্যমিকের ক্যান্ডিডেটের জন্য এটা খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে তোমরা রাখতে পারো যে হিমবাহের দ্বারা কিভাবে ভূমির রূপ পরিবর্তন হয় বা রূপ সৃষ্টি হয়।